যুদ্ধ, একটি ইতিহাস। এই তিনটি শব্দকে একত্রে পৃথিবীর মানুষের কাছে পরিচয় করিয়ে দেয় আমাদের এই জাতীয় পতাকা। আজ মহান বিজয় দিবস। এই দিনটিকে অর্জন করার জন্য আমরা 1971 সনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম রাজাকার এবং স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে। যুদ্ধ করেছিলাম যারা এদেশের মাটিতে জন্মে এদেশেরই মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এদেশের মানুষকে, কেড়ে নিয়েছিল অগণিত মা বোনের লজ্জা, তাদের বিরুদ্ধে। তাই 30 লাখ মানুষের রক্তে কেনা এই বিজয় দিবস আমাদের গৌরবের ইতিহাসকে বহন করে। স্যার, যারা মানুষকে হত্যা করেছিল ওরা কি আমাদের মতো মানুষ? স্যার, ওরা কি বেঁচে আছে? স্যার, ওদেরকে কি আমরা দেখতে পাবো না? হ্যাঁ, ওরাও মানুষ, ওরা এখনো বেঁচে আছে। ওদের চিনিয়ে দেবার দায়িত্ব আমাদের। ওদেরকে তোমাদের কাছে এই জন্য চিনিয়ে দেব, ওরা যদি আবার কোনোদিন আমাদের অর্জিত স্বাধীনতার বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে দাঁড়াতে চায়, সেদিন যেন তোমরা ওদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো, রক্ষা করতে পারো আমাদের এই স্বাধীনতাকে। কারণ এদের স্বাধীন করেছি আমরা, আর রক্ষা করবে তোমরা আমাদের নতুন প্রজন্ম। হায়াত মাস্টার, তুমি আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াতে চাও, নতুন প্রজন্মের কাছে আমাকে চিনিয়ে দিতে চাও, কিন্তু তুমি জানো না আমি কত বড় ভয়ঙ্কর শয়তান। তুমি জানো না আমার চেহারার অন্তরালে কি এক বিভৎস চেহারা লুকিয়ে আছে। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। থাকবে না শুধু তুমি হায়াত মাস্টার, তোমার হায়াত শেষ। স্বাধীনতা, আমার প্রিয় স্বাধীনতা। কি মা, ঘুম পাচ্ছে? রাজা, রাত হয়েছে বাবা, তোমাকে নিয়ে ঘুমোতে যাও। যাও। দিয়েছি জীবন, দিয়েছি রক্ত, করেছি যুদ্ধ, শুধু লেখা হয়নি এখনো তোমার ইতিহাস। মাস্টার সাহেব, আমাকে বাঁচান মাস্টার সাহেব। কি হয়েছে? হিটলার শিকদারের ভাই লোকজন নিয়ে আমাকে তুলে নিতে এসেছিল, আমি পালিয়ে এসেছি, আমাকে বাঁচান মাস্টার সাহেব। তোর কোনো ভয় নেই রাজমা, এটা মুক্তিযোদ্ধার ঘর। স্বাধীনতা বিরুদ্ধে শত্রুরা এই ঘর থেকে কাউকে নিয়ে যেতে পারবে না। আসছে, আমি দেখছি। মাস্টার সাহেব, ভাইজান, মাস্টার সাহেব আমার সব কেড়ে নিয়েছে। মিথ্যা কথা, সব ষড়যন্ত্র। সত্য মিথ্যার বিচার আদালতেই হবে। আপনার ভয় নেই স্যার? আদালতে আমি সাক্ষী দেব, স্যার। অর্ডার। মহামান্য আদালত, একজন শিক্ষক হলো জাতির মেরুদণ্ড। সেই শিক্ষক যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, তাহলে সমাজে তার স্থান হতে পারে না। অবজেকশন মহামান্য আদালত, আমার মক্কেল সম্পর্কে আমার প্রতিপক্ষ বন্ধু যে উক্তি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। তাই সত্যিকারের ঘটনা তুলে ধরার জন্য আমি মহামান্য আদালতের সামনে আমার মক্কেলকে তার বক্তব্য পেশ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। মহামান্য আদালত, ঘটনার রাতে ওই রাবেয়া দৌড়তে আমার ঘরে এসে প্রবেশ করে। আমাকে বলে, মাস্টার সাহেব, শিকদার সাহেবের ছোট ভাই আমার ইজ্জত নষ্ট করার জন্য আমাকে তাড়া করেছে। আমি বলেছিলাম, রাবেয়া, স্বাধীনতার যুদ্ধে ওরা স্বাধীনতা বিরোধী শত্রু হয়ে আমাদের অনেক মা বোনের ইজ্জত নষ্ট করেছে। আজ এটা স্বাধীন দেশ, আমার ঘরটা হলো একটা মুক্তিযোদ্ধার ঘর। এই ঘরে আমি বেঁচে থাকতে ওই শত্রুরা নতুন করে শুধু তুমি কেন, তোমার মতো কোনো মেয়ের ইজ্জত নষ্ট করতে পারবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাকে ষড়যন্ত্রের শিকার হয়ে একজন নারী ধর্ষণকারীর মতো জঘন্য অপরাধী সেজে
আদালতে দাঁড়াতে হয়েছে। এটা শুধু আমার কলঙ্ক নয়, সমগ্র মুক্তিযোদ্ধাদের কলঙ্ক। মহামান্য আদালত, হায়াত ভাই সত্যি কথাটাই বলেছেন, সেই সাথে আমিও বলছি এই ষড়যন্ত্র স্বাধীনতা বিরোধী শত্রুদের ষড়যন্ত্র। ওরা আবার নতুন করে আমাদের অর্জিত স্বাধীন দেশের পবিত্র মাটি থেকে আমাদের উৎখাত করার চক্রান্তে মাথা তুলে দাঁড়াতে চায়। ওরা আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের কলঙ্কিত করতে বিনা অনুমতিতে কথা বলা আমি মনে করি পবিত্র আদালতের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই আদালত চলাকালে আর যাতে অহেতুক বাধা দান করতে না পারে সেজন্য হাসান সাহেবকে আদালতের বাইরে পাঠানোর অনুমতি প্রার্থনা করছি। প্রার্থনা মঞ্জুর করা হলো। মিস্টার হাসানকে কোর্টের বাইরে নেয়ার জন্য আমি কোর্ট দারোগাকে নির্দেশ দিচ্ছি। আমি মহামান্য আদালতের আদেশ অমান্য করব না, কিন্তু আমি এটাও বলবো এ অন্যায়। আদালত হলো এমন একটি জায়গা যেখানে মানুষ সত্যি কথা বলতে চায়, ন্যায়ের পক্ষে কথা বলতে চায়। মহামান্য আদালত, আমার শুধু একটা কথাই বলার আছে, আমি নির্দোষ, নিষ্পাপ। মহামান্য আদালত, আমি সত্যি বলছি, ওই হায়াত মাস্টার আমার দারিদ্রতার সুযোগ নিয়ে কিছু টাকা ধার দেবে বলে আমাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। তারপর আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে আমার নারীত্ব কেড়ে নেয়, আমার নারীত্ব কেড়ে নেয়। অবজেকশন মহামান্য আদালত, রাবিয়া খাতুন চোখের পানি ফেলে আমার মক্কেলের বিরুদ্ধে আদালতের সামনে একটা নাটক সৃষ্টি করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলবো এই সমাজে এমন অনেক নারী আছে যারা স্বার্থের জন্য নিজেকে ধর্ষিতা কলঙ্কিনী সাজাতে কোনো দ্বিধা করে না। রাবিয়া খাতুন তাদের মধ্যে একজন। আমি এই মুহূর্তে একজন সাক্ষী রমজান আলীকে সেদিনের রাতের সত্যিকারের ঘটনাকে তুলে ধরার জন্য আমি অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মহামান্য আদালত, আসামির কাঠগড়ায় দাঁড়ানো হায়াত মাস্টার সাহেব আর আমি একই স্কুলে চাকরি করি। উনি শিক্ষক আর আমি একজন কেরানি। ঘটনার রাতে আমি মাস্টার সাহেবের বাড়িতে একটা জরুরি ব্যাপারে আলোচনা করতে যাই। মাস্টার সাহেবের বাড়িতে ঢুকতেই রাবেয়ার চিৎকার শুনতে পাই। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি মাস্টার সাহেব রাবেয়াকে ধর্ষণ করছে। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। সাক্ষী প্রমাণ ও রাবেয়া খাতুনের জবানবন্দিতে প্রমাণিত হয়েছে যে হায়াত মাস্টারের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ সত্য। তাই আদালত হায়াত মাস্টারকে দোষী সাব্যস্ত করে নারী ধর্ষণের অপরাধে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। বাবা, 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 তুমি একদিন যুদ্ধ করে যে দেশকে স্বাধীন করেছিলে সে দেশে তোমার সত্য কথা কেউ বিশ্বাস করলো না। মিথ্যা অপবাদে তোমাকে মরতে হলো বাবা। তোর মতো অমানুষের স্থান এ সমাজে হতে পারে না। তোকে আমি আইনের হাতে তুলে দেবো। রাজা ভাই, আমি আমার ইজ্জত হারানোর বিচার চাই। আমি এই হারামজাদার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি। অর্ডার। মহামান্য আদালত, আমি একটি মেয়ে। আমার চোখে ছিল ঘর বাঁধার স্বপ্ন, বুকে ছিল অনেক আশা, কিন্তু সেই স্বপ্ন, সেই আশা সব সব মিথ্যে করে দিয়েছে ওই নরপিশাচ। অবজেকশন মহামান্য আদালত,
আমার মক্কেল সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথা বলা হয়েছে। মোটেও মিথ্যে কথা নয় মহামান্য আদালত। তাই আমার মক্কেলকে তার বক্তব্য প্রকাশে বাধা দান না করার জন্য আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি। অবজেকশন ওভাররুলড, প্রসিড অন। ধন্যবাদ মহামান্য আদালত। আমি এমন বিচার চাই যে বিচারের শাস্তি দেখে স্বাধীন দেশের পবিত্র মাটিতে আমার মতো আর কোনো মেয়েকে যেন তার নারীত্ব হারাতে না হয়। মহামান্য আদালত, যেহেতু কোনো সাক্ষী প্রমাণ নেই, তাই আমি আবারও বলবো এই মামলা সাজানো মামলা। মহামান্য আদালত, আমার বিপক্ষ বন্ধুর ধারণা কোনো সাক্ষী নেই, কাজী উনি তার মক্কেলকে নির্দোষ প্রমাণ করতে আশাবাদ ব্যক্ত করছেন। কিন্তু প্রমাণ বলুন, সাক্ষী বলুন, অবশ্যই আছে মহামান্য আদালত। এই ছেলেটি স্পট থেকে ধরে এনে থানাতে সোপর্দ করেছিল আমি মহামান্য আদালতের কাছে সেই সাক্ষী রাজা হায়াতকে তার বক্তব্য পেশ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মহামান্য আদালত। সাক্ষী রাজা হায়াত হাজির। রাজা, তোর কথার উপর নির্ভর করছে আমার মেয়েটাকে যে শয়তান নষ্ট করেছে ওর বিচার। তুই ন্যায় বিচারের পক্ষে কথা বল রাজা, বল। বল রাজা, বল। মহামান্য আদালত, এই পবিত্র আদালতে দাঁড়িয়ে আমি মিথ্যা কথা বলবো না। মিথ্যের জায়গা আদালত নয়, আদালত হলো ন্যায় বিচারের স্থান। তাই আমি মহামান্য আদালতের সামনে বলছি, শানু কাঠগড়াতে দাঁড়ানো ওই আসামির বিরুদ্ধে ইজ্জত নষ্ট করার যে অভিযোগ এনেছে, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রাজা, না! সাক্ষী প্রমাণে আসামি কোবরার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয় আদালত মিস্টার কোবরাকে বেকসুর খালাস দিচ্ছে। বল, কত টাকার বিনিময়ে তুই মিথ্যা কথা বললি? বল, আমার জায়গায় যদি তোর বোন হতো তাহলে কি পারতি মিথ্যা সাক্ষী দিতে? জবাবটা আমার কাছে না আছে, তোর মার কাছে চা। আজ আমি মিথ্যে সাক্ষী দিয়েছি তোর মার উপর প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। একদিন তোর মা আদালতে দাঁড়িয়ে আমার বাবার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়ে বলেছিল আমার বাবা তোর মার ইজ্জত নষ্ট করেছে। সেদিন আদালতে আমার বাবার বিচার হয়েছিল। যারা আমার বাবাকে শ্রদ্ধা করত, সম্মান করত, তারা তোর মায়ের মিথ্যে সাক্ষীর জন্য আমার বাবাকে চরিত্রহীন বলে পায়ের জুতা ছুঁয়ে মেরেছিল। আর আমার বাবা অপবাদের কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য এই আদালতের করিডোর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিল। শুধু এইটুকু জেনে রাখ, তোর মায়ের জন্যে আমি একজন আদর্শবান স্কুল মাস্টার মুক্তিযোদ্ধা সন্তান হয়েও নষ্ট হয়ে গেছি। বাহ মা, বাহ! রাজার কথা শুনে মনে হচ্ছে এত বছর তোমাকে মা ডেকে ভুল করেছিলাম। তুমি তুমি রাজার বাবার মৃত্যু দেখেছো, আজ তোমার সন্তানের মৃত্যু দেখতে হবে। শোনো, শোনো। কমা,
তোমার অসুখের কথাটা তোমাকে বলা যাবে না, তোমার ভাইয়াকে দেখা করতে বলো। ডাক্তার সাহেব, আমি জানি আমার এমন একটা কিছু হয়েছে, আমি আর বাঁচবো না। আমার কথাটা যদি সত্যি হয় তাহলে কথাটা আমাকেই বলতে হবে। ভাইয়া যদি জানে আমি মারা যাব, তাহলে বাবার আত্মহত্যাতে ভাইয়া যতটুকু নষ্ট হয়েছে তার চেয়ে অনেক বেশি নষ্ট হয়ে যাবে। ভাই আমার মৃত্যুর দুঃখ সইতে পারবে না। তাই দোহাই আপনার, আমাকে বলুন, মরেই যদি যেতে হয় তাহলে মৃত্যুর আগে ভাইয়াকে দুঃখ দিতে চাই না। তমা, তোমার ব্রেন টিউমার হয়েছে, পরবর্তীতে ক্যান্সারের রূপ নিতে পারে। এটা এই তো দিলাম। ওই দেখ দেখ, মিথ্যাবাদী বোন যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ। আমরা বললে কি হবে, বোনের তো লজ্জা নেই। অমন ভাই আমাদের থাকলে ভাইয়ের প্রতি ঘৃণা নিয়ে আত্মহত্যা করতাম। খবরদার, খবরদার, তো আমাকে মিথ্যাবাদীর বোন বলবি না। সাহস থাকে ওই রাজাকে গিয়ে বল। তোরা তো পড়ে কেন কিরণ? ওই মিথ্যেবাদী তো তোকেও পাত্তা দেয় না। সেটা আমার ব্যাপার, আমি বুঝবো। তোদের কি, তোদের কি? তাই সাবধান করে বলছি, রাজার নামে কিছু বললে তোদেরকে আমি খুন করে ফেলবো। তোমা, রাজাকে শুধু একটি কথা জিজ্ঞেস করিস, ও কি শুধু মানুষের ঘৃণা নিয়ে বেঁচে থাকবে? মৌলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর, মৌলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর। কোন আগুনে পড়ে হৃদয়, কোন আগুনে পড়ে হৃদয়, বুকের ভিতর মৌলা ছাড়া, ও মৌলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর, মৌলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর। কথাটি জেনেও বান্দা করে বেড়ায় মিথ্যার ধান্দা দুনিয়ার ভিতর। মৌলা ছাড়া, ও মৌলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর।
মৌলা ছাড়া, ও মৌলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর। মৌলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর। কোন আগুনে পড়ে হৃদয়, কোন আগুনে পড়ে হৃদয় বুকের ভিতর। মৌলা ছাড়া, ও মৌলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর। মৌলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর। মৌলা ছাড়া মানুষের খবর। কেউ রাখে না মানুষের খবর। মৌলা ছাড়া কেউ রাখে মৌলা ছাড়া দাদি, তুমি কি আমাকে দেখতে এসেছো? তুমি, কিরণ, তোমরা তোমরা সবাই আমাকে এত ভালোবাসো কেন? কেন বুঝতে চাও না? কিছু ফুল ফোটে শুধুমাত্র ঝরে যাবার জন্যে। আমি তো তেমনি একটি ফুল। তোমা, তোদের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক আছে। তাই তোকে, রাজাকে আমার খুব কাছের মানুষ মনে হয়। জানিস তো মা, আজ রাজার একটা মিথ্যা সাক্ষীর জন্য শাহানা মেয়েটা আত্মহত্যা করলো। শিকদারের ভাগ্নেটা শানুকে নষ্ট করেছিল। ঘটনাটা দেখেছিল রাজা, অথচ আদালতে অস্বীকার করার জন্য শাহানা বিচার পেল না। তুই রাজাকে বল মিথ্যা কথা বলা ছেড়ে দিতে, নয়তো সারা জীবন তোকে মিথ্যাবাদীর বোন হিসাবে বেঁচে থাকতে হবে। বাঁচার স্বপ্ন আমারও নেই। মৃত্যুর সাথে আমি মিতালি করেছি। আমি জানি যে কোনো মুহূর্তে আমার ডাক আসবে, বলবে তমা আয়, আয় তমা। এই পৃথিবী তোর জন্য নয়, কিন্তু কিন্তু দুঃখ আমার এই একটাই, আমার ভাই মিথ্যেবাদী। আমি একজন মিথ্যেবাদীর বোন, মিথ্যেবাদীর বোন। তমা, তমা, ভাইয়া, কোথায় গেছিলি? কবর দেখতে। কার কবর শুনবি? শানুর কবর। যে শানু আদালতে তোর মিথ্যে সাক্ষীর জন্য ইজ্জত হারানোর বিচার না পেয়ে আত্মহত্যা করেছে। ভাইয়া রে,
আমার অসুখটা যত বেশি কষ্ট না দেয়, তার চেয়ে বেশি কষ্ট পাই তখন, যখন ভাবি তুই একজন মুক্তিযোদ্ধা, একজন আদর্শবান স্কুল মাস্টারের সন্তান হয়ে মিথ্যে কথা বলিস। ভাইয়া, শানুর মৃত্যুর সংবাদে তোর হৃদয় কাঁদেনি? তোর চোখের অজান্তে ব্যথার পানি আসেনি? শানুর মৃত্যুতে নিজেকে অপরাধী বলে মনে হয়নি? জবাব দে, আমার প্রশ্নের জবাব দে। জবাব আমি দেব। আমি তো মিথ্যেবাদী হয়ে বেঁচে থাকতে চাইনি, আমি তো মিথ্যে কথা বলতে চাইনি। শোন, ওই শানুর মায়ের মিথ্যে সাক্ষীর জন্যে আজ থেকে 15 বছর আগে আমাদের বাবা সত্য কথা বলেও আদালতে ন্যায় বিচার পায়নি। ওই শানুর মার জন্যে আমাদের বাবা একজন মুক্তিযোদ্ধা, একজন আদর্শবান স্কুল মাস্টার হয়েও এই মাটিতে মানুষের সামনে একজন চরিত্রহীন বলে প্রমাণিত হয়েছিল। আর সেই অপবাদের লজ্জা থেকে মুক্তি পাবার জন্যে শানুর মতোই আমার চোখের সামনে বাবা আত্মহত্যা করেছিল। বাবার সেই রক্তাক্ত লাশ তুই চোখে দেখিসনি, আমি দেখেছি। তাই আমার বুকের যন্ত্রণা আমি তোকে বোঝাতে পারবো না। ওই যন্ত্রণাটার জন্য ভুলে গেছি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি ভুলে গেছি আমি একজন আদর্শবান স্কুল মাস্টারের সন্তান। তাই আমি যা করেছি বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য করেছি। তারপরও বলবো, তোর প্রতি মানুষের ঘৃণা করার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে মাঝে মাঝে আমার ইচ্ছে করে না ভাইয়া। এই কথাটা আমার সামনে উচ্চারণ করবি না তোমা। তুই ছাড়া আমি পরও একা হয়ে যাব ভাইয়া। যদি তুই আমাকে ঘৃণা করতে চাস করিস, তবু মরণের কথা তুই বলিস না। ভাইয়া রে, তোকে একা করে দিয়ে আমি মোটেও শান্তি পাবো না। ভাইয়া রে, তোর বুকের ভেতর আমাকে শক্ত করে ধরে রাখিস। চুপ কর পাগলি, চুপ কর। বাবা, বাবা, এত টাকা দিয়ে লন্ডন পাঠিয়েছি কি বাবা ডাক শোনার জন্য? ড্যাডি কও, ড্যাডি। ড্যাডি, তুমি শুধু গাড়ি পাঠিয়েছো, নিজে যাওনি। আমি কিন্তু মাইন্ড করেছি। তুমি কি সিনেমার ভিলেন রাজীব নাকি যে কথা কথায় মাইন্ড করবা? সাগর, এসো। আমি একটা পাবলিক ফিগার, তাই তোমাকে ঢাকায় গিয়া এয়ারপোর্টে রিসিভ করতে পারি নাই, লোক পাঠিয়েছিলাম। সরি বলো। কেন সরি বলবো? বলবো আই এম ভেরি ভেরি সরি। থ্যাংক ইউ ড্যাডি, থ্যাংক ইউ। যাও উপরে গিয়ে রেস্ট নাও, যাও।
পূর্বের ব্যবহারের জন্য আমি আমি দুঃখিত। আমি কিছু মনে করিনি। এবার নামটা বলবে? শাওন। সুন্দর নাম। আমি সাগর, শিকদার সাহেব আমার বাবা। ছোটকাল থেকে আমি লন্ডনে ছিলাম, গতকালই ফিরলাম। এই জঙ্গল দিয়ে ফেরার সময় মনে করেছিলাম হয়তো জন্তু জানোয়ারের সঙ্গে দেখা হবে, কিন্তু উল্টোটা হলো। তোমাকে দেখলাম, তোমাকে ভালো লাগলো, মনের অজান্তে ভালোবেসে ফেললাম। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আমিও। তুমি কেন বোঝো না রঙিলা, তুমি কাছে আসো না। তোমার প্রেমে পাগল আমি মজনু দিওয়ানা, আর তোমার প্রেমে পাগল আমি মজনু দিওয়ানা।
রাজার ঘরে পেলাম না, তোমার ঘরে পাচ্ছি না, রাখলোটা কোথায়? পেয়েছি। কি রে কিরণ, এতদিন তো জানতাম তুই ভাইয়ার মন চুরি করতে আসিস। ঘরে তো ভাইয়া নেই, ফাঁকা ঘরে কি চুরি করতে এসেছিস? মন তো চুরি করতে পারলাম না, তাই এই নূপুর চুরি করে নিয়ে গেলাম। নূপুর? হ্যাঁ, নূপুর। আচ্ছা তোমা, তুই বল, আমি কি দেখতে খারাপ? না, মোটেও না। অথচ তোর ভাইয়া শাওনের পায়ে নূপুর পরিয়ে প্রেমের কথা বলতে চায়, এটা আমি হতে দেব না। প্রেম করলে আমার সাথেই করতে হবে, আর এই নূপুর পরলে আমি পায়ে পড়ব। বলে রাখলাম, যাই রে। লা 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 লা, ও আমার লা 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 লা। শাওন কি নূপুর পরাবে? আজ আমি সুন্দর করে সাজবো, পায়ে নূপুর পরবো, দেখবো ওই হারামিটা আজ আমার দিকে তাকিয়ে কি করে ভালোবাসার কথা না বলে। কোথায় গেল? কি খুঁজছিস ভাইয়া? তোমা, ঘরে কেউ এসেছিল? হ্যাঁ, কিরণ এসেছিল। শাওনের জন্য তুই যে নূপুর এনেছিলি, সেই নূপুর নিয়ে চলে গেছে। বল, আমার ঘর থেকে নূপুর চুরি করেছিস কেন? আমি পায়ে পড়বো বলে। তোর এই পা থেকে নূপুর খুলে দে। কেন? বলছি খুলে দে। কাকে পরিয়ে দিবি বল? যাকে ইচ্ছা তাকে পরিয়ে দেব, তুই নূপুর খুলে দে। এ দেহে প্রাণ থাকতে নয়। মার, আরো মার, তবু যে নূপুর একবার পায়ে পড়েছি, সেই নূপুর আমি কিছুতেই খুলবো না। আসলে তুই একটা বেহায়া মেয়ে, মনে রাখিস, চুরি করে আমার কেনা নূপুর পড়লেও আমার মন তুই চুরি করতে পারবি না। দাদা, তুইও শুনে যা, তুই আমাকে যতবার দূরে সরিয়ে দিবি, আমিও ততবারই তোর কাছে আসব। একদিন তোকে বিশ্বাস করতেই হবে, শুধু আমি তোকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, হায় হায় রে, হারামজাদি আবার আমার টাকা চুরি করেছে। ওর জন্য একদিন আমাকে ভিক্ষা করতে হবে। বাবা মা মরে শুধু আমাকে জ্বালানোর জন্য হারামজাদিকে আমার কাছে রেখে গেছে। ওর জন্য আমার ঘরে শান্তি নেই। কি করে শান্তি থাকবে? আমার এই বুকে প্রেমের আগুন জ্বলছে, দাও দাও করে জ্বলছে। তাই সে আগুন নেভানোর জন্য তোমার কাছে ছুটে এসেছি। আসতেই হবে। এই পর্যন্ত আমি ভাঙা প্রেম, ফাটা প্রেম, ছেঁড়া প্রেম, কম করে আমি 100 প্রেমের জোড়া দিয়েছি। এই নাও টাকা, আমাকে এমন একখানা প্রেমের তাবিজ দাও, যে তাবিজ দিয়ে আমি রাজাকে আমার প্রেমে বশ করতে পারি। রাজা, রাজা, আমি তোকে ভালোবাসি। আবার বল। আমি তোকে ভালোবাসি, ভালোবাসি কিরণ। রাজা, আমার প্রেমে পাগল করতে পারি। কান্দি মারের কিরিকিরি তোকে ছুঁয়ে। দাদা তাবিজ দিচ্ছি। এই তাবিজ নয়, ফুল ফুল দিলাম তোকে। এই ফুলটা এই ফুলটা নাকের সামনে ধরলেই তোর রাজা তোর প্রেমে দিওয়ানা হয়ে যাবে। আচ্ছা যাই।
কবিরাজের ফুলে কাজ হবেই। রাজাকে আমি বুকে জড়িয়ে নিতে পারবো। এটাই আমার আনন্দ, এটাই আমার সুখ। মেরো না গো, আমি স্বপ্ন দেখছি। গরুই তোর কপালে জুটবে। বল, আমার টাকা চুরি করে নিয়ে কি করেছিস? দাদি, দেখো, প্রেমের ফুল পড়া কিনেছি। এই ফুলের জন্য রাজা আমাকে ভালোবাসবে। দাদি, তুমি আমার ফুল ছিঁড়ে ফেললে। হ্যাঁ, ফেললাম। আমি একটা কথা বুঝি না, যে তোকে ভালোবাসে না তার পিছু কেন নিয়েছিস? তুমি তো জানো, এতটা বছর আমি কোনো সুখের মুখ দেখিনি, কিন্তু দুঃখের মুখ দেখেছি। তাই রাজাকে ভালোবেসে আমি যদি সুখী হতে চাই, সুখের মুখ দেখতে চাই, সেই চাওয়া কি আমার জন্য অন্যায়? আরে পাগলি, তাবিজ দিয়ে কারো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসার মানুষকে বশ করতে হলে মন দিয়ে বশ করতে হয়। যদি পারিস, মন দিয়ে রাজাকে বশ কর। হ্যাঁ, দেখবি রাজা তোরই হবে একদিন ঠিক। কিরণ, তুই কি মনে করে ভাইয়ের কাছে এসেছিস? তুই কি মনে করিস আমি শুধু তোর ভাইয়ের কাছে আসি? বিশ্বাস কর তমা, তোকে দেখলে আমার খুব কষ্ট হয়। তোর ভাই তো একটা অমানুষ, সারাদিন মিথ্যা কথা বলে টাকা রোজগারে ঠান্ডায় থাকে। এটাই তো আমার দুঃখ। আরে বাবা, মিথ্যা কথা বলবি বল, ধান্দাবাজি করবি কর, কিন্তু ঘরে যে একটা অসুস্থ বোন আছে সেই দিকে কোনো খেয়াল নেই। সত্যি কথাটাই বলেছিস। আসলে ভাইয়াটা আমার দিকে নজরই দেয় না। শোন তমা, তুই একটা কাজ কর, তোর ভাইয়াকে একটা বিয়ে করতে বল। তোর ভাইয়া বিয়ে করলে ঘরে বউ আসবে, তোর সাথে সুখ দুঃখের কথা বলবে, তোকে ওষুধ খাওয়াবে। বলেছিলাম, ভাইয়া বলল ঠিক আছে বিয়ে করব, কিন্তু আমার পছন্দের মেয়েকে। হ্যাঁ, আমি বললাম তোর পছন্দের মেয়েটা কে, কি নাম তার? ভাইয়া বলল কিরণ। কিরণ? কোন কিরণ? কোথায় থাকে? কোন বাড়ি মেয়ে? আমার সামনে বসে। হ্যাঁ, আমি তমা সত্যি বলেছে, রাজা আমাকে বিয়ে করবে। তমা সত্যি বলছিস তো? সত্যি বলছি। এবার যা, বসেছে তাড়াতাড়ি আমার ভাবি হয়ে আয়। কি যে খুশি লাগছে তমা, আমি আমি তোকে বোঝাতে পারবো না। তমা যাই, এই খুশির খবরটা সবাইকে জানিয়ে আসি। ময়না, এই ময়না শোন। ময়না, কি হয়েছে? ময়না, জানিস ময়না, রাজা না আমাকে ভালোবেসেছে, আমাকে পছন্দ করেছে। তাই? ময়না, ময়না যাই, খবরটা সবাইকে দিতে হবে। যাই রে কুসুম, দোলা, শোন, তোদের না দাওয়াত রইল। কিসের দাওয়াত? বল না। ওহো, রাজা আমাকে বিয়ে করবে। ইসি, দেরি হয়ে গেল। বউ সাজতে হবে, দাদিকে কথাটা জানাতে হবে। যাই রে। এই শোন, তোরা না সবাই আসবি, কেমন? দাদি, দাদি জলদি ওঠো দাদি। দাদি, আমার ফাটা কাপড় জোড়া লেগে গেছে। রাজা, রাজা আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। হ্যাঁ, তোমার বিয়ে লাশাইখানা বের করে দাও দাদি, আজ আমি বউ সাজবো। তুই দিনের বেলা স্বপ্ন দেখছিস না তো? স্বপ্ন নয় দাদি, স্বপ্ন নয়। জলদি শাড়িখানা বের করে দাও দাদি, দাও না দাদি।
রাজা আমার মনের রাজা 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 আমার প্রেমের রাজা 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 আমার মনের রাজা 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 আমার প্রেমের রাজা কি ব্যাপার বলা নেই কওয়া নেই কাকে বিয়ে করলি? করিনি, করব। রাজা, এতদিনে আমার দিকে তো নজর পড়েছে। বিশেষ কর আমি খুব খুশি হয়েছি, তাই তো দেরি ছিল না, বিয়ের শাড়ি পরে চলে এলাম। চল কাজী বাড়িতে যাই, কবুল করে ঘরে ফিরবো। চল। মাথা খারাপ হলে কোনো কবিরাজের কাছে যা। কবিরাজের কাছে যাবো কেন? তোমাকে তুই তো বলেছিস আমাকে বিয়ে করবি। এ কথা তোমা বলেছে? তুই যদি মনে করে থাকিস কিরণকে মিথ্যে বলে আমি আমি অন্যায় করেছি, তাহলে কিরণের কাছে আমি আমি নিজে গিয়ে মাপ চেয়ে আসবো। না তোমা, মাপ চাইতে হবে না। আসলে আসলে আমি তোর ভাইয়াকে বড় বেশি ভালোবাসি, তো তাই মাঝে মাঝে দুঃখ পেয়ে না কাটলে আমার ভালোবাসাটা আমি নিজে ওজন করতে পারবো না রে, পারবো না। তুই আমাকে মাফ করে দিস। সাগর, তোমাকে ভালোবাসার পর আমার এতদিনে মনে হয়েছে আমার জীবনে বসন্ত এসেছে। তাই মন বলছে মনের মাঝে ফাগুনের রং লেগেছে। আমার দুটি চোখ নতুন একটি স্বপ্ন দেখতে শুরু করেছে। আমার কি মনে হয়েছে শাওন জানো? প্রেম ছাড়া আমার জীবনটা ছিল অপূর্ণ। তোমাকে পেয়ে আমার জীবনে প্রেম এলো, অপূর্ণ জীবনটা যেন পূর্ণতা পেল। তুমি বলো সাগর, আমাদের এই মিলন সুতোটা কোনদিন ছিঁড়ে যাবে না তো? না শাওন, এই মিলন সুতো দিয়ে আমরা আমাদের বাসর রাতে ফুলের মালা কাটবো। সাগর, শাওন, সাগর। জানো কাদের ভাই, শাওন আমাকে ফাঁকি দিয়েছে। রাজা, প্রেমের জন্য আর মাল না খেয়ে আমার জন্য একটা কাজ করে দাও, 5 লক্ষ টাকা পাবে। কি করতে হবে? আমার মামা আজ 1 কোটি টাকার হেরোইন পাচার করবে। মালটা আমি চাই। মামার গোলামি আর ভালো লাগে না। মালটাকে পাচার করবে? রমজান, 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 রমজান।